প্রথমে আমি আমার একটু শর্টলি একটু ডিসক্রাইব করি আমার সম্পর্কে। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমি বিএসসি কমপ্লিট করছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে। এখন বর্তমানে প্রফেসর সাইফুর রহমান স্যারের সাথে ফ্রি এনার্জি একটা প্রজেক্টে আমি স্যারের সাথে অ্যাড আছি। আর হচ্ছে আমি আরো কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করছি। আমি আইটিপলির একজন মেম্বার, মাস্টার্স অ্যাডমিশন অনগোয়িং। এটাই হচ্ছে আসলে আমার একটা শর্টকাট, আসলে একটা ব্রিফ। আর থাকি হচ্ছে আসলে ঢাকায়, দেশের বাড়ি হোম টাউন হচ্ছে চাঁদপুরে। আচ্ছা, আমরা আজকে আপনাদেরকে আজকে আমি মডুল 1 থেকে শুরু করি। মডুল 1 থেকে শর্টলি শুরু করি। যে মডুল 1-এ আসলে আমরা যে জিনিসটা চাচ্ছি যে এটা আলোচনা করব সেটা হচ্ছে আসলে সুইচ গিয়ার নিয়ে আসলে আমরা প্রথমে আলোচনা করব। যেহেতু আমাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশন, নামটাও একটা প্রোটেকশনের মতোই। তো যেহেতু পাওয়ার সিস্টেম প্রোটেকশনের সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন, অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সুইচ গিয়ার। তো এই সুইচ গিয়ারের ভিতরে যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলো নিয়েই আসলে আমরা আলোচনা করব আমাদের এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনে। যতগুলো ইকুইপমেন্ট আছে সবগুলো নিয়েই আসলে আমাদের এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনটা আমরা ক্লাসটা সাজাইছি। সেটা হচ্ছে আপনাদের একদম শুরু থেকে একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমরা আসলে এভাবেই আসলে আমরা কাজ করব। তো সুইচ গিয়ার কি জিনিস সেটা যদি আমরা একটু জানতে চাই, যে সুইচ গিয়ার হচ্ছে ইট ইজ আ জেনারেল টার্মস কনভার্টিং আ ওয়াইড রেঞ্জ of equipment concerned with switch gear and protection। তার মানে আসলে এই সুইচ গিয়ার হচ্ছে আসলে একটা ওয়াইড রেঞ্জ, একটা ইকুইপমেন্ট, কভারিং ইকুইপমেন্ট যেটা কনসার্ন হচ্ছে সুইচিং এন্ড হচ্ছে প্রোটেকশন। অর্থাৎ সুইচ গিয়ারের আসলে অ্যাকচুয়াল কাজ হচ্ছে দুইটা। সে দুইটা কাজ করে, একটা হচ্ছে সুইচিং করে আর একটা হচ্ছে প্রোটেকশন করে। এই দুইটা কাজ সে করে থাকে। এটা হচ্ছে সুইচ গিয়ারের কাজ। এন্ড অল ইকুইপমেন্টস অ্যাসোসিয়েট, অর্থাৎ সুইচ গিয়ার আসলে একটা নাম বললে ভুল হবে। সুইচ গিয়ার আসলে একটা ইকুইপমেন্ট যার ভিতরে অনেকগুলো পার্ট থাকে। অল ইকুইপমেন্টস অ্যাসোসিয়েট উইথ ফল্ট ক্লিয়ারিং প্রসেস, অর্থাৎ সুইচ গিয়ারে যতগুলো ইকুইপমেন্ট থাকে সবগুলোই আসলে ফল্ট ক্লিয়ারিং প্রসেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আর কভার্ড বাই দ্য টার্ম সুইচ গিয়ার। এবং এটাকে এই জন্য আসলে এটা নাম দেওয়া হয়েছে আসলে যে সুইচ গিয়ার। তো সুইচ গিয়ারের ভিতরে আসলে ইনক্লুড করা হয়েছে হচ্ছে সুইচ আছে, ফিউজ আছে, সার্কিট ব্রেকার, আইসোলেটর, তারপর রিলে, কন্ট্রোল প্যানেলস, লাইটিং অ্যারিস্টেটর, সিটি, পিটি এন্ড ভেরিয়াস অ্যাসোসিয়েট ইকুইপমেন্ট। অর্থাৎ আরো অনেকগুলো ভেরিয়াস ইকুইপমেন্ট মিলেই আসলে হচ্ছে একটা সুইচ গিয়ার গঠিত। তার মানে সুইচ গিয়ার হচ্ছে আসলে এমন একটা ডিভাইস বলতে পারেন যেটা আসলে যার কাজ হচ্ছে আসলে সুইচিং করা এন্ড হচ্ছে প্রোটেকশন করা। এই দুইটা কাজই হচ্ছে আসলে সুইচ গিয়ারের কাজ। এবং এর ভিতরে যে ইকুইপমেন্ট গুলো আছে যেমন সুইচিং, ফিউজিং, সার্কিট ব্রেকার, আইসোলেটর, রিলেস, কন্ট্রোল প্যানেল, লাইটের অ্যারিস্টেটর, সিটি, পিট এন্ড ভেরিয়াস ইকুইপমেন্ট, এই সবগুলো ইকুইপমেন্টের নিয়েই আসলে একটা সুইচ গিয়ার গঠিত। সুইচ গিয়ার আসলে সুইচ গিয়ার আমি তো স্যারকে শুনতে পাচ্ছি না।
আচ্ছা, তো কন্ট্রোল গিয়ার, সুইচ গিয়ার সম্পর্কে এতটুকু আলোচনা। আর কন্ট্রোল গিয়ার হচ্ছে ইট ইজ ইউজ ফর সুইচিং এন্ড কন্ট্রোলিং পাওয়ার কনজিউমিং ডিভাইস। অর্থাৎ সুইচ গিয়ার এবং কন্ট্রোল গিয়ার মোটামুটি দুটাই একটা সেম জিনিস, কিন্তু দুইটার কাজ হচ্ছে অর্থাৎ একটা হচ্ছে আমরা বিগ ইয়ার জন্য ইউজ করি, আর একটা হচ্ছে আমরা ছোটখাটো জায়গায় ইউজ করি। অর্থাৎ সুইচ গিয়ার হচ্ছে আমরা যেমন আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কথা বলেন, এই সকল ক্ষেত্রে বড় বড় জায়গা যেখানে আমাদের হাই ভোল্টেজ, সেই জায়গায় আমরা সুইচ গিয়ার ইউজ করি। আর যেখানে আমাদের ধরেন হচ্ছে আমাদের বড় বড় ফ্যাক্টরি গুলো আছে, সেই ফ্যাক্টরি গুলোতে আমরা কন্ট্রোল গিয়ার ইউজ করি। যদিও দুইটার কাজে মোটামুটি সেম, দুইটার কাজে হচ্ছে সুইচিং করা এন্ড প্রোটেকশন করা, এবং কন্ট্রোল গিয়ারের কাজও হচ্ছে সুইচিং করা এন্ড হচ্ছে কন্ট্রোলিং করা। ফিউজ, আসেন এখন আমরা যেহেতু সুইচ গিয়ার বলছিলাম যে সুইচ গিয়ারের ভিতর যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো নিয়েই আসলে আমরা এই পুরো পাওয়ার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। সো এই পাওয়ার সিস্টেমের প্রথম একটা পার্ট হচ্ছে আসলে ফিউজ। ফিউজ আসলে কি জিনিস সেটা যদি একটু আলোচনা করি, মোটামুটি আমরা সবাই এই ফিউজ সম্পর্কে পরিচিত, বিকজ আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা বাসা বাড়িতে ছোটবেলায় অনেক সময় আমরা এই ফিউজের সাথে এনি হাউ কোনো না কোনো ভাবে আমরা পরিচিত। তো ফিউজ আসলে অ্যাকচুয়ালি হচ্ছে, ফিউজ ইজ essentially a small piece of metal connected in between two terminals mounted on insulated base which forms a series part of circuit, যেটা হচ্ছে বেস অন সিরিজ ফর্ম অফ সার্কিট। অর্থাৎ ফিউজ হচ্ছে ইজ আ এসেনশিয়াল অফ স্মল পিস অফ মেটাল, মানে কি মেটালের খুব ছোট্ট, মানে ছোট্ট একটা মেটাল, ছোট্ট একটা মেটাল হচ্ছে ইট ইজ এসেনশিয়াল, ফিউজ ইজ এসেনশিয়াল a small piece of metal connected in between two terminal mounted on insulated base which forms a series part of circuit। মানে কি যে স্মল পিস অফ মেটাল, মানে মেটালের খুব ছোট একটা স্মল, ছোট একটা পিস বলতে পারেন, একটা অংশ বলতে পারেন, যেটা আসলে একটা সিরিজে কোন একটা সার্কিটে অথবা কোন একটা আমরা বলি যদি ইনওয়ার্ড বা আউটওয়ার্ড, তো ইনওয়ার্ড আউটওয়ার্ড এর মাঝখানে যে ওয়্যারটা দেওয়া থাকে, স্মল পিস অফ মেটালটা কানেক্ট করা থাকে, এটা নামে আসলে হচ্ছে ফিউজ। যার রেটিংটা করা থাকে হচ্ছে ফিক্সড, যার রেটিং হয়তো 10 এম্পিয়ার, 100 এম্পিয়ার বা এরকম কিছু ফিক্সড করা থাকে। এটাই আসলে হচ্ছে একটা ফিউজ, যেটা আসলে ইজ এসেনশিয়াল স্মল পিস অফ মেটাল কানেক্টিং বিটুইন টু টার্মিনালস মাউন্টেড অন ইনসুলেটেড বেস হুইচ ফর্মস আ সিরিজ পার্ট অফ সার্কিট। ওকে, এখন আসেন আমরা যে মেটাল ইউজের কথা বলছি, যে ফিউজে যে মেটালটা ইউজ করা হয়, সেই মেটালটা আসলে কি দিয়ে তৈরি, সেটা আসলে হচ্ছে টিন, লিড, জিঙ্ক, সিলভার, অ্যান্টিমনি, কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এই সকল জিনিসগুলো দিয়ে আসলে ফিউজের যে মেটাল, সেই মেটালটা তৈরি করা হয়। এখন আমরা যে ফিউজটা ইউজ করলাম, যে ফিউজটা আমরা ব্যবহার করলাম, সেই ফিউজটা এখন ফিউজের কিছু ক্রাইটেরিয়া আছে, যে এই অর্থাৎ আপনি তো একটা জায়গায় যে কোনো টাইপের একটা ফিউজ বসাই দিলে হবে না। আপনি ধরেন আপনি যখন বাসা বাড়িতে একটা ফিউজ বসাতে চান, তার একটা নির্দিষ্ট রেটিং আছে। আপনি যদি সুইচ গিয়ারে একটা ফিউজ বসাতে চান, সেখানে এক ধরনের একটা রেটিং আছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ফিউজের বিভিন্ন রকম রেটিং হয়ে থাকে। এখন এটা আপনি কিভাবে নির্ণয় করবেন যে ফিউজটা কোন জায়গায় কেমন হবে, সেটা কিভাবে নির্ণয় করবেন, সেটার জন্য আমরা এই এখন যে জিনিসটা দেখবো, যেমন মিনিমাম ফিউজিং কারেন্ট। মিনিমাম ফিউজিং কারেন্টটা কি, ইট ইজ আ মিনিমাম কারেন্ট এট হুইচ দ্য ফিউজ মিলস। মানে কি, এটা হচ্ছে মিনিমাম কারেন্ট যেখানে ফিউজটা মিলস হয়, পুড়ে যায়, যেখানে মিনিমাম কারেন্ট যেখানে ফিউজটা পুড়ে যায়, মিলস হয়ে যায়। আর কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট, মানে কি ফিউজিং এলিমেন্টে কারেন্ট রেটিং, ইট ইজ আ কারেন্ট, এটা হচ্ছে একটা কারেন্ট এট হুইচ দ্যাট ফিউজ ওয়্যার ক্যান ক্যারি কন্টিনিউয়াসলি। এটা হচ্ছে ওই কারেন্ট যেখানে ফিউজটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা কারেন্ট ক্যারি করবে উইদাউট মিল্টিং, মানে কি পোড়ানোর পূর্ব পর্যন্ত যে কারেন্টটা সে প্রবাহিত করবে, সেটাকে বলা হয় কারেন্ট রেটিং অফ ফিউজ। কারেন্ট রেটিং অফ ফিউজ বলা হয় কাকে, যে কারেন্টে বা যেই সিচুয়েশনে বা যে জায়গায় ওয়্যারটা পুড়ে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত যে কারেন্ট সে প্রবাহিত করে ওর মধ্যে দিয়ে, সেই কারেন্টটাকে বলা হয় কারেন্ট রেটিং অফ ফিউজ। এখন এই ফিউজিং ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফিউজ। ইফ ইউ সিলেক্ট এনি ফিউজ, then fusing factor is very important, like minimum fuse current divided by current rating of fuse। মানে আপনি যদি ফিউজিং ফ্যাক্টর বের করতে চান, তাহলে মিনিমাম যে ফিউজ কারেন্ট পাবেন সেটাকে অবশ্যই কারেন্ট রেটিং অফ ফিউজ দিয়ে ভাগ করলে আপনি ফিউজিং ফ্যাক্টর পেয়ে যাবেন।
এরপর দেখেন ফিউজ ইজ দ্য সিম্পলেস্ট কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস। তার মানে ফিউজ আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সিম্পলেস্ট কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস ফর প্রোটেকশন ফর এক্সেসিভ কারেন্ট। মানে কি, এক্সেসিভ কারেন্ট থেকে প্রোটেকশনের জন্য এই ফিউজ হচ্ছে একটা কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস, যেটা হচ্ছে আসলে প্রোটেকশন এবং কাকে প্রোটেকশন করবে, এক্সেসিভ কারেন্ট, অতিরিক্ত কারেন্ট প্রোটেকশনের একটা ডিভাইস এর নাম হচ্ছে ফিউজ। ইট ক্যান বি ইউজ ফর ওভারলোড, এটা ইউজ করা হয় ওভারলোড এন্ড অর শর্ট সার্কিট প্রোটেকশন ইন মিডিয়াম ভোল্টেজ up to 11 kV, even 66 kV and low voltage up to 400 kV ইনসুলেশন। তার মানে এই যে ফিউজের কথা বলা হয়েছে, এই ফিউজগুলো হচ্ছে আসলে ইউজ করা হয় ওভারলোড, শর্ট সার্কিট প্রোটেকশন ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা ভোল্টেজ মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে যেমন হচ্ছে 11 কেভি, ইভেন 66 কেভি, 11 কেভি 66 কেভি তো ফিউজ ইউজ করা হয়। আবার হচ্ছে লো ভোল্টেজ আপ টু 400 ভোল্টেজ, যেখানে সেখানেও আপনি এই ফিউজটা ইউজ করা হয় থাকে। এই হচ্ছে ফিউজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া, যে ফিউজ ফ্যাক্টর কিভাবে বের করবেন, ফিউজটা কোথায় ইউজ করা হয় মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে, অর্থাৎ 11 কেভি টু 66 কেভি তে ইউজ করা হয়। তারপর হচ্ছে 400 কেবি তেও, অর্থাৎ লো ভোল্টেজের কথা যদি বলি তাহলে 400 কেবি 400 ভোল্টেজ ইনসুলেশনের ক্ষেত্রেও এই অর্থাৎ আপনার ফিউজটা ইউজ করা হয়ে থাকে। এখন আমরা একটা ফিউজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আসলে অর্থাৎ এই যে আমরা যে ফিউজটা এখন আলোচনা করলাম, এটা নরমাল ফিউজ, যেটা আমরা বাসা বাড়িতে দেখতে থাকি, এগুলো হচ্ছে নরমাল ফিউজ। এখন আমরা যে ফিউজটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে একটু অ্যাডভান্স, এই ফিউজ থেকে একটু অ্যাডভান্স ফিউজ, এটার নাম হচ্ছে মডার্ন হাই রুট-ক্যারিং ক্যাপাসিটি, HRC নাম হচ্ছে মডার্ন হাই রুট-ক্যারিং ক্যাপাসিটি, প্রোভাইড আ রিলায়েবল ডিসক্রিমিনেশন, অর্থাৎ সেটা কি করবে, একটা স্থিতিশীল ডিসক্রিমিনেশন এন্ড হচ্ছে অ্যাকুরেট ক্যারেক্টারিস্টিক্স। এবং অ্যাকুরেট মানে কি, একটা স্বচ্ছ একটা আপনার ক্যারেক্টারিস্টিক দিবে এই HR, অর্থাৎ হাই রুট-ক্যারিং ক্যাপাসিটি। In some respect, স্যার HRC fuse is superior to circuit breaker, মানে কিছু ক্ষেত্রে সার্কিট ব্রেকারটা সুপিরিয়র হচ্ছে আপনার HRC ফিউজ। এই হচ্ছে ফিউজের থেকে অ্যাডভান্স ভার্সন হচ্ছে আপনার এই HRC ফিউজটা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমি কিছু বলবেন? জি স্যার, এখানে যে এইচআরসি যে কথা বললেন, এইচআরসি টা স্যার বুঝতে পারি না, প্লিজ আবার বলবেন। HRC মানে হচ্ছে, আচ্ছা এখানে কি কিছু একটা দেখা যাচ্ছে, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, এইচআরসি হচ্ছে, দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে আমরা অ্যাডভান্সের কথা বলছি, অর্থাৎ আমাদের যে ফিউজটা আমরা আলোচনা করছি সেই ফিউজের অ্যাডভান্সের যেটা, এটা হচ্ছে সেই ফিউজ আর কি। এই যে মানে হচ্ছে মডার্ন হাই রুট-ক্যারিং ক্যাপাসিটি নাম ফিউজের, মানে আরেকটা ডিভাইস আর কি, ফিউজের আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে এইচআরসি ফিউজ। তো এইচআরসি ফিউজ হচ্ছে এখানে রিলায়েবল ডিসক্রিমিনেশন এন্ড অ্যাকুরেট ক্যারেক্টারিস্টিক্স, এটা আসলে আপনাকে দিবে আর কি, প্রোভাইড করবে রিলায়েবল ডিসক্রিমিনেশন এন্ড অ্যাকুরেট ক্যারেক্টারিস্টিক্স আপনাকে দিবে সে। জি স্যার, বুঝতে পারছি। রিলায়েবল ডিসক্রিমিনেশন এন্ড অ্যাকুরেট ক্যারেক্টারিস্টিক্স আপনাকে সে প্রোভাইড করবে। এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে এইচআরসি ফিউজ ইজ দ্য সুপিরিয়র টু সার্কিট ব্রেকার, মানে সে সুপিরিয়র হচ্ছে সার্কিট ব্রেকার থেকে একটু সুপিরিয়র হবে আর কি। এখন আমরা যদি স্যার এইচআরসি এর কি কোনো মিনিং আছে এমনি? এই যে লেখাই তো আছে, হাই রুট-ক্যারিং ক্যাপাসিটি, HRC, ও হাই রুট-ক্যারিং ক্যাপাসিটি, মডার্ন হাই রুট-ক্যারিং ক্যাপাসিটি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে দেখেন টাইপ অফ ডিভাইস উইথ ফিউজ। তো এখন এই বিভিন্ন ডিভাইসের কথা বলছে যেগুলো ফিউজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এগুলো আপনারা দেখবেন, এখানে জাস্ট নিকনেম গুলো দেওয়া আছে, এখানে আসলে বোঝানোর মতো কিছু নাই যে ফিউজের সাথে কোন কোন ডিভাইস গুলো থাকে, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। সেমি এনক্লোজ বা রিওয়ারেবল টাইপ, টোটাল এনক্লোজ, ক্যাটরিজ টাইপ, কার্টেজ টাইপ আছে, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আসলে টাইপ অফ ডিভাইস। আপনারা ডিভাইসের সাথে যে কি ধরনের টাইপের থাকে সেগুলো এখানে আলোচনা করছে, এটা আপনাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, তারপর আপনারা একবার একটু চোখ বুলায় যাবেন এটার উপর দিয়ে। স্যার আপনার কথাগুলো স্যার অনেক শুনতে সমস্যা হচ্ছে স্যার একটু। কেন?
স্যার কথাগুলো আটকে আটকে যাচ্ছে। আর কাইন্ডলি যারা হচ্ছে আনমিউট করা আছে তারা অবশ্যই মিউট করে দেন, কারণ আদার্স ভয়েস গুলো আসছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার শোনা যায় স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যায় স্যার এখন। আচ্ছা, আমার মনে হচ্ছে স্ক্রিন শেয়ার করাতে মনে হচ্ছে কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা দাঁড়ান, এখন দেখি আরেকবার দেখি কি হয়। শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা জি যায় স্যার এখন। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। ওকে ওকে। তো টাইপ অফ ডিভাইস উইথ ফিউজ, এটা আপনারা একবার একটু চোখ বলায় নেবেন। এখানে হচ্ছে যে ফিউজের সাথে কোন ধরনের ডিভাইসগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এটা আপনারা একটু আরেকটু বেটারের জন্য আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন। মেইনলি আমরা এখানে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ এইচআরসি ফিউজ। মানে কি, এই যে এইচআরসি যে ফিউজটা, সেই ফিউজটা আসলে অ্যাডভান্টেজটা কি সেটা আমরা এখানে দেখব। যে এটার অ্যাডভান্টেজ হচ্ছে আসলে ক্যাপাবল অফ ক্লিয়ারিং হাই অ্যাজ ওয়েল অ্যাজ লো কারেন্ট। মানে কি, যে অ্যাজ এ লো কারেন্টও তার হচ্ছে ক্লিয়ারিং হাইটা খুব ভালো, লো কারেন্টও তার ক্লিয়ারিং হাইটা খুব ভালো। ডোন্ট ডিক্টেরিও উইথ হাই স্পিড, মানে কি হাই স্পিডে তার তেমন কোনো বাধা বিপত্তি নেই, মানে হাই স্পিডে সে খুব ইজিলি কাজ করতে পারে। কনসিস্টেন্স ইন পারফরমেন্স, মানে কি তার পারফরমেন্সটা কনসিস্টেন্স থাকে, অর্থাৎ আমরা যে সিনক্রোনাসের সাথে পরিচিত কনসিস্টেন্স, মানে কি একটা ধারাবাহিকতা তার একটা পারফরমেন্স থাকে। আবার কম্পারেটিভলি চিপ, তার দামটা একটু কম, নো মেইনটেনেন্স রিকোয়ার, ইট হ্যাজ ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স। আবার কোয়াইট রিলায়েবল, মানে কি কোয়াইট রিলায়েবল মানে হচ্ছে এটা হচ্ছে একদম একটা স্টেবল একটা জিনিস বলতে পারেন। এবং ক্যান বি সিলেক্ট ফর দ্য প্রপার ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোন একটা প্রপার ডিসক্রিমিনেশনের জন্য আপনি এই এইচআরসি সিলেক্ট করতে পারেন। পরীক্ষায় যদি আসে যে ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অফ এইচআরসি ফিউজ, তখন কিন্তু আপনারা সুন্দর করে জিনিসগুলো আলোচনা করবেন। আমি আর এর চেয়ে আরো একটু বেটারের জন্য আপনারা আমার লেকচারটা ফলো করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের জি স্যার। অ্যাডভান্টেজ অফ এইচআরসি ফিউজের তো গেল। আমরা বুঝতে পারলাম যে মোটামুটি আসলে যে এইচআরসি ফিউজের অ্যাডভান্টেজটা মোটামুটি ভালো, ফিউজ থেকে যথেষ্ট ভালো। কিন্তু এখন দেখেন, আমরা যেহেতু এটা একটা ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইস, সো তার তো অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তো তার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? যেমন মাস্ট বি রিপ্লেস আফটার ইচ অপারেশন, মানে কি প্রত্যেকটা অপারেশন মাস্ট বি রিপ্লেস আফটার ইচ অপারেশন, অর্থাৎ প্রত্যেকটা অপারেশনের পর সেটাকে অবশ্যই আপনাদেরকে রিপ্লেস করতে হবে। নো ইন্টারলকিং ফ্যাসিলিটি ক্যান বি ইনকর্পোরেট, মানে কি এর ভিতরে কোনো আসলে ইন্টারলকিং কোনো ফ্যাসিলিটি নেই যে আপনি কোনো একটা কিছু লক করে দিবেন বা কোনো একটা কিছু আপনি মানে ম্যানুয়ালি কোনো একটা কিছু করে দিবেন, এই ফ্যাসিলিটি আপনি এইচআরসি ফিউজে পাবেন না। এবং প্রডিউস হাই হিট অফ অ্যাডজাসেন্ট কন্টাক্ট, অর্থাৎ এটার যে কন্টাক্টটা থাকবে সেই কন্টাক্টে দুইটা পাশে, অর্থাৎ যেহেতু আমরা জানি এটাকে আমরা দুইটা জায়গার মাঝখানে বসাবো, তো সেই জায়গায় সে আসলে প্রচুর হিট ক্রিয়েট করবে, প্রচুর হিট আসলে সে এই হিট প্রডিউস করবে। তাহলে আমরা এইচআরসি ফিউজ ঠান্ডার মধ্যে এই রাইসুল তোমার এই আনমিউট করো, মিউট করো প্লিজ রাইসুল। সবারটা আনমিউট করো, সাউন্ডের জন্য তো। স্যার আপনি একটু একটু পর পর আনমিউট করে দিবেন যখন হোস্টিং যেহেতু। আচ্ছা, তাহলে আমরা এই যে অ্যাডভান্টেজ অফ এইচআরসি ফিউজ আলোচনা করলাম, ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এই এইচআরসি ফিউজ অর্থাৎ আর তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আসেন এখন আমরা, এই ছিল আমাদের আসলে ফিউজ নিয়ে আলোচনা। ফিউজ নিয়ে আর তেমন কোনো এখানে আলোচনা নাই, আমরা নরমাল ফিউজ নিয়ে আলোচনা করছি এবং আরেকটা হাই ক্যাপাসিটির যে ধরনের একটা ফিউজ আছে সেটাও আলোচনা করছি, এইচআরসি ফিউজ নিয়েও আমরা আলোচনা করছি। এখন আসলে আমরা মেইন একটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আসলে সার্কিট ব্রেকার।
সার্কিট ব্রেকারটা কি? ইট ইজ ওয়ান অফ দ্য ইকুইপমেন্টস ইন সুইচিং গিয়ার। দিস ইজ আ সুইচিং এন্ড কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস। তার মানে এটা হচ্ছে আসলে একটা, ইট ইজ ওয়ান অফ দ্য ইকুইপমেন্ট ইন সুইচ গিয়ার। আমরা অলরেডি জানি যে এই সার্কিট ব্রেকার কিন্তু সুইচ গিয়ারের একটা ইকুইপমেন্ট, অর্থাৎ সুইচ গিয়ারের একটা ইকুইপমেন্ট। সো দিস ইজ সুইচিং এন্ড কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস। এটা হচ্ছে আসলে একটা সুইচিং এবং কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস। সো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সার্কিট ব্রেকার, অ্যাবাউট ডিসক্রাইব দ্য সার্কিট ব্রেকার, আপনার প্রথম কোশ্চেনটা বা আপনার প্রথম অ্যান্সারটা হওয়ার কথা এরকম যে এটা হচ্ছে একটা সুইচিং এবং কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস, এবং এটা একটা সুইচ গিয়ারের একটা পার্ট। সুইচ গিয়ার আবার আমরা আদার্স আমাদের বাসা বাড়িতেও আমরা সার্কিট ব্রেকার ইউজ করি। তো সার্কিট ব্রেকারের দুইটা বেসিক ফাংশন আছে। ইট হ্যাজ টু বেসিক ফাংশন, কাজ, তার দুইটা কাজ আছে। একটা হচ্ছে সুইচিং ডিউরিং নর্মাল অপারেটিং কন্ডিশন ফর অপারেশন এন্ড মেইনটেনেন্স। মানে কি? সুইচিং ডিউরিং মানে নর্মাল অপারেশন কন্ডিশন যখন চলবে ফর অপারেশন এবং মেইনটেনেন্স, অর্থাৎ অপারেশন এবং মেইনটেনেন্স এর ক্ষেত্রে, নর্মাল অপারেশনের ক্ষেত্রে অপারেটিং এর কন্ডিশনে সে একটা সুইচিং করবে। আরেকটা সুইচিং করবে সে অ্যাবনর্মাল কন্ডিশন, যখন শর্ট সার্কিট ক্রিয়েট হবে তখন একটা অ্যাবনর্মাল কন্ডিশনে সে সুইচিং করবে। তার মানে আমরা যদি বলি বা আপনাকে যদি বলা হয় তাহলে তার বেসিক ফাংশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে সুইচিং ডিউরিং নর্মাল কন্ডিশন, সুইচিং ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। অ্যাবনর্মাল কন্ডিশন মানে হচ্ছে যখন ফল্ট অকার হবে অথবা শর্ট সার্কিট হবে। এটাই হচ্ছে আসলে এই দুইটা ফাংশন তার এই সার্কিট ব্রেকারের। তারপর দেখেন এখানে সার্কিট ব্রেকারের আমরা যদি প্রকারভেদের কথা বলি তাহলে সার্কিট ব্রেকারের দুই ধরনের সার্কিট ব্রেকার পাওয়া যাবে আপনার। একটা হচ্ছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে ট্রিপল পোল সার্কিট ব্রেকার। সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার গুলো হচ্ছে আসলে যেগুলো হচ্ছে আমরা বাসা বাড়িতে, অর্থাৎ যেখানে সিঙ্গেল ফেজ, সেইখানে কিন্তু আমরা এই সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার গুলো ইউজ করি। বাসা বাড়ি ছাড়া বাকি যেখানে থ্রি ফেজ ট্রিপল পোল সার্কিট ব্রেকার, অর্থাৎ সেখানে, অর্থাৎ ট্রিপল পোল যেখানে আমাদের থ্রি ফেজ, সেখানে আমরা আসলে এই ট্রিপল পোল সার্কিট ব্রেকারটা ইউজ করি। এখানে ভিতরে কিছু কথাবার্তা বলছে, যদিও এগুলো আপনারা একটু পড়ে নেবেন তাহলে আশা করি বুঝবেন। আমার পিডিএফটাও ফলো করতে পারেন, ওখানে পিডিএফ এ সুন্দর করে সবকিছু বলা আছে। তাহলে দুই ধরনের সার্কিট ব্রেকার দেখলাম, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, ট্রিপল পোল সার্কিট ব্রেকার। তারপর দেখেন সার্কিট ব্রেকার হ্যাজ টু স্টেটস অনলি। মানে কি? সার্কিট ব্রেকারের দুইটা স্টেট আছে, একটা হচ্ছে ক্লোজ স্টেট আর একটা হচ্ছে ওপেন স্টেট। তাহলে দেখেন সার্কিট ব্রেকারের অ্যাকচুয়াল ফাংশন ছিল দুইটা, প্রকারভেদ ছিল দুইটা, আবার সার্কিট ব্রেকারের স্টেটও আছে দুইটা, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে ওপেন। আমরা সাধারণত জানি যে সার্কিট ব্রেকার নরমালি কিন্তু ক্লোজ থাকে। যেমন আমাদের কাজ যখন নরমাল কন্ডিশন হয়, অর্থাৎ যখন কোনো অ্যাবনর্মাল কন্ডিশন থাকে না, তখন সেটা নরমালি ক্লোজ থাকে। কিন্তু যখন ফল্ট হয় তখন সেটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন হয়। অ্যাবনর্মাল কন্ডিশন যেহেতু ক্রিয়েট হয়, তো সেই জন্য অ্যাবনর্মাল কন্ডিশন হওয়াতে কি হয় যে অর্থাৎ সেটা ওপেন হয়ে যায়, অ্যাবনর্মাল কন্ডিশনে সেটা ওপেন হয়ে যায়, যার ফলে আর এখানে অর্থাৎ এই হচ্ছে সার্কিট ব্রেকারের দুটো কন্ডিশন, একটা হচ্ছে ক্লোজ এন্ড হচ্ছে ওপেন। এখন আসলে আমরা দেখি যে আসলে ট্রিপ সার্কিট বলে একটা পার্ট আছে এখানে। দেখেন যে ট্রিপ সার্কিট বলতে আমরা দেখবো যে আসলে সার্কিট ব্রেকার আসলে কিভাবে, মানে এখানে সার্কিট দেখানো হচ্ছে যে কিভাবে একটা জায়গায় সার্কিট ব্রেকারটা থাকে। দেখেন একটু ফলো করে একটু দেখেন, যেখানে একটা ফল্ট দেখানো হয়েছে, যে এখানে যদি ফল্ট হয়, এরপরে দেখেন ফল্টের পাশে যে ট্রান্সমিশন লাইন দেওয়া আছে, একটা ট্রান্সমিশন লাইন দেওয়া আছে। তো এই ট্রান্সমিশন লাইনে দেখেন একটা সিটি আছে এবং একটা পিটি আছে। সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পিটি মানে হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। তো কারেন্ট ট্রান্সফরমারের কাজ হচ্ছে সে কারেন্টটা সেন্স করবে, সেন্স করে এই রিলেকে দিবে, আবার পটেনশিয়ালের কাজ হচ্ছে সে ভোল্টেজটা সেন্স করবে, এই রিলেকে দিবে। এই রিলেকে যখন দেওয়ার পর রিলেটা এনার্জাইজড হবে, এনার্জাইজড হওয়ার পর সে একটা নোটিফিকেশন দিবে সার্কিট ব্রেকারকে যে ওখানে একটা ফল্ট হয়েছে, এই ফল্টটা তুমি ক্লিয়ার করো, অর্থাৎ তুমি ওপেন হয়ে যাও। তখন সার্কিট ব্রেকারটা কি করবে? ট্রিপ করবে। অর্থাৎ আমরা জানি সার্কিট ব্রেকারে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মুভিং কন্টাক্ট আর একটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। তো মুভিং কন্টাক্টটা হচ্ছে আসলে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ফিক্সড কন্টাক্টের সাথে ক্লোজ থাকার পর সেটা ওপেন হয়ে যাবে। এই জিনিসটা এখানে আপনাদেরকে বোঝানো হয়েছে যে কিভাবে এই একটা সার্কিট ব্রেকার কাজ করে। এখানে দেখেন দ্য সিকোয়েন্স অফ অপারেশন ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন, দ্য সিকোয়েন্স অফ অপারেশন ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। অর্থাৎ আমি যে আপনাদেরকে উপরে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখানে 4 আকারে সাজানো হয়েছে। আপনারা দেখেন এখানে প্রথম হচ্ছে ফল্ট অকার হবে, রিলে সেন্স দ্য ফল্ট এন্ড ক্লোজ দ্য ট্রিপ, তাহলে সে ট্রিপ প্লেস করবে, এনার্জাইজ দ্য ট্রিপ কয়েল এন্ড আনলাচ দ্য স্প্রিংটাকে এনালাচ করবে, এবং কন্ট্যাক্ট স্টার্টস
টু অ্যাপার্ট, আলাদা হতে শুরু করবে, এন্ড আর্থ ইজ ড্রাউন বিটুইন দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারে আর্থটা কন্টাক্ট হবে। আমরা দেখব যে এরপর বলছে আর্থ কি জিনিস, আমরা এরপরে আর আস্তে আমরা আলোচনা করব যে আর্থটা আসলে কি জিনিস। তারপর বলছে যে হ্যাঁ, আর্থ এক্সটিংগুইশ এট দ্য ইনস্ট্যান্ট হোয়েন ফল্ট এসি কারেন্ট, অর্থাৎ আর্থটা কি হবে, আর্থটা অটোমেটিক্যালি চলে যাবে, আর্থটা হচ্ছে অটোমেটিক্যালি চলে যাবে যদি এসি কারেন্ট হয়ে থাকে, এবং ফল্ট ইন্টারাপশন ইজ কমপ্লিট সো ফল্ট ইজ ক্লিয়ার। তখন কি হয়ে যাবে, এই সার্কিট ব্রেকার দিয়ে যদি আর্থ ক্রিয়েট হবে, যেহেতু আমরা জানি শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকার একটা আর্থ ক্রিয়েট হয়, আমরা জানবো যে আসলে আর্থ কি জিনিস, আমরা সামনে আমরা আর্থ নিয়ে আলোচনা করব। তো যার ফলে কি হবে, আর্থটা ক্লিয়ার হয়ে যাওয়ার ফলে ফল্ট কারেন্ট ইন্টারাপশন ইজ কমপ্লিট সো ফল্ট ইজ ক্লিয়ার, তখন ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ মেন কথা হচ্ছে এখানে যে সার্কিটটা দেখানো হয়েছে সেই সার্কিটে বোঝানো হয়েছে যে সার্কিট ব্রেকারটা আসলে কিভাবে কাজ করে। এটা আপনাদের পরীক্ষা ইম্পর্টেন্ট, আপনারা চেষ্টা করবেন যে কিভাবে আমি যেভাবে বুঝাইছি সেভাবে আপনারা অ্যাটেন্ড করতে পারেন, অর্থাৎ সেভাবে পরীক্ষা লিখতে পারেন, অথবা এখানে যে চার্টটা ফলো করা আছে সেই চার্টটাও আপনারা লিখে দিতে পারেন যে কিভাবে একটা সার্কিট ব্রেকার কাজ করে। ওকে, এরপর দেখেন টিপ ফ্রি ফিচার্স অফ সার্কিট ব্রেকার। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জাস্ট একটা সার্কিট ব্রেকার নিয়ে হালকা পাতলা কিছু কাজ বলা হয়েছে যে কিভাবে আসলে সাপোজ আ সার্কিট ব্রেকার হ্যাজ বিন instruct to close by manually instruction by pushing of the push button দিয়ে আপনারা কিভাবে কাজ করে এই জিনিসগুলো বোঝানো হয়েছে। the operating mechanism will start operating for closing operations when a fault has taken place and the relay close the trip circuit of circuit breaker। এই জিনিস আপনারা জাস্ট একবার করে পড়লে আশা করি বুঝে যাবেন। এরপর দেখেন এখানে মেইন পার্টটা হচ্ছে আসলে ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার। ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার বেসড অন আর্থ কুইঞ্চ মিডিয়াম, অর্থাৎ আর্থ কুইঞ্চ মিডিয়ামের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয়েছে সার্কিট ব্রেকারকে। সার্কিট ব্রেকারটাকে 8 ইঞ্চের উপর ডিপেন্ড করে সার্কিট ব্রেকারকে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ধরেন আপনি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনাকে যদি বলা হয় যে স্যার আমাদের কাছে একটা ভোল্টেজ আছে যে এত ভোল্টেজ এবং এত এম্পিয়ার একটা কারেন্ট, আপনাকে যদি বলা হয় যে আমরা কোন সার্কিট ব্রেকার ইউজ করব, আপনি যদি এই রেটিংটা মনে রাখেন তাহলে আপনি ইজিলি বলে দিতে পারবেন যে কোন সার্কিট ব্রেকারটা আপনি ওটার জন্য ফেভারেবল হবে কোন সার্কিট ব্রেকারটা আপনি বলে দিতে পারবেন যদি আপনার মনে থাকে যে এখানে যে রেটিংটা লেখা আছে। দেখেন এয়ার ব্রেকার সার্কিট ব্রেকার, তার একটা ভোল্টেজ হচ্ছে আপ টু 600 ভোল্টের ক্ষেত্রে এই এয়ার ব্রেক সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়। এয়ার ব্রেক সার্কিট ব্রেকারটা ইউজ করা হচ্ছে 600 ভোল্টের ক্ষেত্রে, এবং তার কারেন্ট রেটিংটা দেওয়া আছে হচ্ছে 5 থেকে 15 এবং 35 মেগাভোল্ট এম্পিয়ারের ক্ষেত্রে, এবং 600 ভোল্টের ক্ষেত্রে এই এয়ার সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়। অয়েল সার্কিট ব্রেকার মানে টাঙ্ক অর বাল্ব অয়েল সার্কিট ব্রেকার, যার ভোল্টেজ হচ্ছে আসলে 12 কিলো ভোল্ট আর হচ্ছে 500 মেগা ভোল্টের ক্ষেত্রে এই অয়েল সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারটা হচ্ছে 33 থেকে 245 কেবি এবং 3000 মেগা ভোল্ট এম্পিয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারটা ইউজ করা হচ্ছে 245 থেকে 400 কেবির ক্ষেত্রে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়, এবং প্রায় 3500 মেগা ভোল্ট এম্পিয়ারের জন্য আসলে এই এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়। আর সালফার হেক্সাফ্লোরাইড এই সার্কিট ব্রেকারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন এটার কারেন্ট ভোল্টেজ রেটিং দেখেন 245 থেকে প্রায় 700 কিলোভোল্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের যে হাই ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেখানে যেহেতু আমরা হাই ভোল্টেজের ক্ষেত্রে এই সালফার হেক্সাফ্লোরাইড ইউজ করা, যার কারেন্ট রেটিং দেখেন প্রায় 35,000 থেকে 50,000 মেগাভোল্ট এম্পিয়ারে এই সালফার হেক্সাফ্লোরাইড ইউজ করা হয়ে থাকে। বেকন সার্কিট ব্রেকার এটা আরেকটা সার্কিট ব্রেকার যেটা 11 কেবি এবং 500 মেগাভোল্ট এম্পিয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এই যে আমরা জিনিসটা দেখলাম যে এই ক্লাসিফিকেশন অফ সার্কিট বেস অন আর্থ কুইঞ্চ মিডিয়াম, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের জন্য। আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসটা একদম মাথার ভিতর রাখার জন্য, যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার বললেই 600 মেগা মানে 600 ভোল্ট আপ টু 600 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন, আর হচ্ছে 5 থেকে 35 মেগাভোল্ট এম্পিয়ার ওর কারেন্ট রেটিং থাকবে এত। অয়েল সার্কিট ব্রেকার জন্য থাকবে হচ্ছে 12 কেবি 500 মেগাভোল্ট এম্পিয়ার, মিনিমাম অয়েলের জন্য 33 থেকে
245 3000 মেগাভোল্ট এম্পিয়ার। এয়ার ব্লাস্টের ক্ষেত্রে 245 কেবি থেকে 400 কেবি এবং 3500 মেগাভোল্ট এম্পিয়ার। সালফার হেক্সাফ্লোরাইডের জন্য 245 থেকে 700 কেবি এবং তার কারেন্ট রেটিং থাকবে প্রায় 5000 থেকে 500 মেগাভোল্ট এম্পিয়ার এবং ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা থাকবে 11 কেবি থেকে 500 মেগাভোল্ট এম্পিয়ার। এই জিনিসটা আপনারা একদম মানে টোটাস্ট আপনাদের একদম মুখস্থ থাকতে হবে, এই জিনিসটা বেসিকটা একদম সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে। নিচে যে টপিকসটা দেওয়া আছে, নিচে এগুলো বলা হয়েছে যে এই মানে সার্কিট ব্রেকার গুলো কখন কখন আলোচনা মানে কবে থেকে শুরু হয়েছে, সার্কিট ব্রেকার গুলো কবে থেকে এগুলোর ব্যবহার শুরু হয়েছে, এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন, যেমন ওসিবি ওয়াজ ডেভেলপ ইন 1945 সালে। অয়েল ইজ ইউজ ফর ইনসুলেশন এন্ড আর্ক এক্সটেনশন, মানে এই সার্কিট ব্রেকারে অয়েলটা ইউজ করা হয় ইনসুলেশন এবং আর্ক এক্সটেনশন করার জন্য। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে ডেভেলপ করা হয়েছে 1930 সালে, বিকাম ভেরি পপুলার ইন 1950 সালে এটা খুবই পপুলার হয়েছিল। ইট হ্যাজ ভেরি হাই রুপটারিং ক্যাপাসিটি এন্ড ইট হ্যাজ ভেরি ফাস্ট, মানে কি এটা মোটামুটি ওই যে আমরা এইচআরসি যে ফিউজের কথা বলে আসছি ওটার মতোই, কিন্তু এটার হচ্ছে হাই রুপটারিং ক্যাপাসিটি অনেক বেশি এবং এটা খুব ফাস্ট, যেটা পপুলার হয়েছিল 1950 সালে। সালফার হেক্সাফ্লোরাইড হ্যাড গুড ডাইইলেকট্রিক এন্ড আর্ক কুইঞ্চ প্রপার্টিজ, মানে যেহেতু এখানে সার্কিট ব্রেকারে যে মিডিয়াম অর্থাৎ আর্ক যেখানে তৈরি হবে সেখানে সালফার হেক্সাফ্লোরাইড ইউজ করা হয়, এই জন্য বলছে হ্যাজ গুড ডাইইলেকট্রিক এন্ড আর্ক কুইঞ্চ প্রপার্টিজ। এয়ার সার্কিট ব্রেকার, এখানে এয়ার ইউজ করা হয়। এবিসি সার্কিট ব্রেকার, এবি সার্কিট ব্রেকার মানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। আর্ক কুইঞ্চ মিডিয়াম ইজ হাই প্রেসার কম্প্রেসড এয়ার, যেটা রেটিং দেওয়া আছে এত রেটিং এর হাই প্রেসার এয়ার কম্প্রেসড ইউজ করা হয়। বাল্ক অয়েল সার্কিট ব্রেকার বলা হয়েছে যে এর ভিতরে আসলে ডাইইলেকট্রিক অয়েল ইউজ করা হয়, মিনিমাম অয়েল, এর ভিতরে আসলে অয়েল ইউজ করে। সালফার হেক্সাফ্লোরাইড কন্টাক্ট আর সেপারেট ইন আ চেম্বার ফিল্ড উইথ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইউজ করা হয়, হ্যাভিং ভেরি হাই অ্যাকুইঞ্চিং প্রপার্টিস। এই হচ্ছে আপনাদের নিচে টপিকটা হচ্ছে আসলে যে কিভাবে এই সালফার হেক্সাফ্লোরাইডটা তৈরি হয়েছে, কখন কোন সার্কিট ব্রেকার গুলো তৈরি হয়েছে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই ছিল হচ্ছে আপনাদের মডিউল 1। এখন আপনাদের টাইম শেষ হয়ে যাবে আর কি, 3 মিনিট সময় আছে, তা আবার আমাকে হয়তোবা লিংক শেয়ার করতে হবে অথবা এটাতেই থাকবেন আপনারা। এখন আপনারা আমাকে কোশ্চেন করেন যে কি বুঝছেন, এখান থেকে আমাকে আস্ক করতে পারেন। বলেন। যে কোনো একজন মাইক্রোফোন অন করতে পারেন। এমডি হাসান আলী, স্যার সমস্যা নেই, সব কিছু বলছি। হ্যাঁ আতাউর রহমান বলেন, লেকচার থেকে কি বুঝছেন বলেন। স্যার এসিবি, অয়েল সার্কিট ব্রেকার, বলেন, এইচআরসি ফিউজ, শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে এসব পাচ্ছি না। আমাকে কোশ্চেন করতে পারেন, এই মডিউল 1 থেকে কোশ্চেন করতে পারেন। স্যার আমি এইমাত্র ঢুকলাম স্যার। আচ্ছা, যারা আগে থেকে ছিলেন তারা আমাকে কোশ্চেন করেন, কি বুঝছেন এখান থেকে।
স্যার দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, আমি কিছু তো আপনাকে শোনা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না। আপনাকে কোশ্চেন করতে বলছি, আমাকে কোশ্চেন করেন। আচ্ছা, দেখেন আমরা এই 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 হচ্ছে আমাদের হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের আসলে এই প্রথম লেকচারের এই পর্যন্ত, আমাদের প্রথম মডিউল এই পর্যন্ত আমাদের এখানে শেষ হয়েছে। তো প্রথম মডিউল আমি আপনাদেরকে ক্লাস প্রায় শেষের দিকে হলে আমি আপনাদেরকে মডিউল সম্পর্কে জিজ্ঞাসা করব এবং এর উপরে আপনাদের মার্ক দিব আর কি। আমি যে যারা যারা অ্যাটেন্ড করছেন এখানে তারা যদি আমার কোশ্চেনে অ্যান্সার দেন আমি তাদেরকে কিছু বোনাস মার্ক দিব। স্যার আমি তো আগে থেকে ক্লাস করি না, এখনই তো স্যার জয়েন করলাম। আমি তো স্যার হ্যাঁ, সমস্যা নাই, জয়েন করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের মডিউল 1 এর কাজ। আমরা মডিউল 1 মোটামুটি শেষ করলাম। এখন আসলে আমরা মডিউল 2 তে আসি। মডিউল 2 টা হচ্ছে মোড অফ আর্থ এক্সটিংশন। মোড অফ আর্থ এক্সটিংশন অর্থাৎ আমরা কিভাবে যে আমরা যে সার্কিট ব্রেকার গুলো আলোচনা করে আসছি, আমরা যে সার্কিট ব্রেকার গুলো নিয়ে আলোচনা করছি সেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল যে এসির ক্ষেত্রে আর্থটা ক্রিয়েট হয় এবং সেই এসি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কি হয়, আর্থটা অটোমেটিক্যালি চলে যায়। তো এই জিনিসটাই আমরা এখানে এখন দেখবো যে আসলে মোড অফ আর্থ এক্সটিংশন কিভাবে আর্থটা এক্সটিংশন হয়, মানে আর্থ এক্সটিংশন হওয়ার মোড কি, মানে আর্থ বিলুপ্ত করা, আর্থটা ডিলিট করার মোডটা কি সেটা আমরা দেখব। এখানে দেখেন দুইটা মোড আছে, একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন আর একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স অর 0 পয়েন্ট ইন্টারাপশন। লো রেজিস্ট্যান্স ইন্টারাপশন আর একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন। তো মোড অফ আর্থ এক্সটিংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন আর একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স ইন্টারাপশন। আপনারা এখানে আমি যেভাবে বলছি সেভাবেও ফলো করতে পারেন, অথবা আমার যে লেকচার আছে সেই লেকচারটাও আরো ভালোভাবে ওখানে আরো ভালোভাবে দেওয়া আছে, সেখান থেকে আপনারা পরীক্ষা আসলে লিখতে পারেন। এটা পরীক্ষা অবশ্যই আসবে। ভেরি ইম্পর্টেন্ট টপিক যে মোড অফ আর্থ এক্সটিংশন। মোড অফ আর্থ এক্সটিংশন কি, হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন। এখন আসেন হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে আমরা সেটা আমরা দেখি। বলছে কি in this process the resistance of earth is increased, মানে কি যে এই পদ্ধতিতে রেজিস্ট্যান্স অফ আর্থের রেজিস্ট্যান্স ইনক্রিজ করা হয় বাই লেন্থেনিং এন্ড কুলিং, মানে কি ঠান্ডা এবং হচ্ছে লম্বা করার মাধ্যমে, দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে, কাজ এন্ড এক্সটেন্ড মানে কি বৃদ্ধি করা হয়, দ্যাট দ্য সিস্টেম ভোল্টেজ ক্যান্টনমেন্ট। এতে করে কি হয় যে সিস্টেম ভোল্টেজটা মেইনটেইন করতে পারে না, আর্টটাকে সিস্টেম ভোল্টেজ মেইনটেইন করতে পারে না, এন্ড দাস এক্সটিংগুইশ। এতে করে কি হবে, এই আর্ট যেটা থাকবে সেটা অটোমেটিক্যালি এক্সটিংগুইশ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি একটা আর্থের রেজিস্ট্যান্স বাড়ান অথবা ঠান্ডা করেন তাহলে সিস্টেম যে ভোল্টেজ, সিস্টেম অতিরিক্ত যে সিস্টেম ভোল্টেজটা থাকবে সেটা মেইনটেইন করতে পারবে না, আর্টটা মেইনটেইন করতে পারবে না, যার ফলে সে কি হয়ে যাবে, এক্সটিংগুইশ হয়ে যাবে। এবং দিস ইজ ইউজ, এখন কথা হচ্ছে এই ধরনের সার্কিট ব্রেকার গুলো কোথায় ইউজ করা হয়, সেটা ইউজ করা হয় এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকারে, আরেকটা হচ্ছে ডিসি যতগুলো সার্কিট ব্রেকার আছে সেই ডিসি সার্কিট ব্রেকারে এই ধরনের অর্থাৎ হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশনটা ইউজ করা হয়। অর্থাৎ আপনাকে যদি কোথাও বলা হয় যে যে এসি সার্কিট ব্রেকার অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার এবং ডিসি সার্কিট ব্রেকারে কোন ধরনের ইন্টারাপশন ইউজ করা হয়, আপনি কি বলবেন, হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন। অর্থাৎ হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশনটা ইউজ করা হয় হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার এন্ড হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার। কিভাবে এখানে হাই রেজিস্ট্যান্সটা কাজ করে, লেন্থেনিং এন্ড কুলিং করার মাধ্যমে আসলে এখানে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশনটা কাজ করে। আসেন এবার লো রেজিস্ট্যান্স ও 0 পয়েন্ট ইন্টারাপশন। লো রেজিস্ট্যান্স অথবা 0 পয়েন্ট ইন্টারাপশন হচ্ছে আসলে ইন দিস প্রসেস, এই পদ্ধতিতে আর্থ গেটস এক্সটিংগুইশ, মানে কি আর্থটা এক্সটিংগুইশ হবে এট দ্য ন্যাচারাল কারেন্ট জিরো অফ দ্য অল্টারনেটিং কারেন্ট জিরো। মানে কি আমরা যেহেতু জানি যে একটা এসি সিগন্যাল আসলে একটা সাইনোসয়েডাল ওয়েভ, তার মানে কি হয়, সাইনোসয়েডাল ওয়েভে অ্যাজ ইউজুয়ালি
আপনারা যদি দেখেন যে অ্যাজ ইউজুয়ালি সাইনোসয়েডাল ওয়েভে কিন্তু আপনার অর্থাৎ 0 পয়েন্ট থেকে অর্থাৎ 0 থেকে শুরু করে সে 90 ডিগ্রি যায়, আবার 0-তে আসে, আবার সে -90 ডিগ্রিতে যায়। তার মানে সাইনোসয়েডাল ওয়েভে কিন্তু ন্যাচারালি সে 0 পয়েন্টে আসে। যখন সে যেহেতু একটা সাইনোসয়েডাল অর্থাৎ এখানে বলছে 0 পয়েন্ট অথবা লো রেজিস্ট্যান্স অথবা 0 পয়েন্ট, এখন অল্টারনেটিং কারেন্টে অটোমেটিক্যালি একটা জিরো ক্রিয়েট হয়, যার ফলে কি হয় ওই যে জিরো হওয়ার কারণে সেখানে কি হয় অটোমেটিক্যালি আর্কটা চলে যায়। এই প্রসেসে অর্থাৎ ইন দিস প্রসেস দ্য আর্ক গেটস এক্সটিংগুইশড এট দ্য ন্যাচারাল কারেন্ট জিরো অফ দ্য অল্টারনেটিং কারেন্ট জিরো, মানে কি অল্টারনেটিং কারেন্ট জিরো ন্যাচারাল কারেন্ট জিরো অফ দ্য অল্টারনেটিং কারেন্ট জিরো, মানে অল্টারনেটিং কারেন্ট জিরো ন্যাচারাল কারেন্ট জিরো হওয়ার মাধ্যমে কি হবে এই আর্কটা এক্সটিংগুইশ হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ সিগন্যাল, যেহেতু আমরা জানি যে একটা এসি সিগন্যাল হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ সিগন্যাল, সেখানে ন্যাচারালি একটা জিরো হয়, সেই জিরো হওয়ার ফলে কি হবে এই আর্কটা এক্সটিংগুইশ হয়ে যাবে। and it's pretended from the restaking again, এটা বাধা দিবে পুনরায় আবার তৈরি হতে by rapid increase in the dielectric strength of the contact space। তার মানে কি যে rapidly increase the dielectric strength of the contact space এর dielectric strength বাড়ানোর মাধ্যমে সেটা কি করবে পুনরায় যাতে করে আর আর্কটা ক্রিয়েট না হয় সেটা সে এখানে তৈরি করবে। সেটা এখানে তৈরি করবে হচ্ছে কিভাবে সে তৈরি করবে যে ইট ইজ প্রিটেন্ডেন্ট, অর্থাৎ সেটা প্রিটেন্ড করবে বাধা দিবে ফ্রম রিস্ট্রাইকিং, মানে কি অ্যাগেন মানে পুনরায় যাতে আর্ক তৈরি না হয়, বাই র‍্যাপিড ইনক্রিজ দ্য ডাইলেকট্রিক স্ট্রেংথ, মানে কি ডাইলেকট্রিক স্ট্রেংথটা র‍্যাপিড ইনক্রিজ করার মাধ্যমে অফ দ্য কন্টাক্ট স্পেসে ডাইলেকট্রিক স্ট্রেংথ বৃদ্ধি করার মাধ্যমে যাতে পুনরায় আবার আর্ক ক্রিয়েট না হয় সেটা সে প্রিভেন্ট করবে। ইউজ ইন অলমোস্ট অল এসি সার্কিট ব্রেকার, যতগুলো সার্কিট ব্রেকার আছে এসি সার্কিট ব্রেকার সবগুলোতে আসলে রোল রেজিস্ট্যান্স অথবা 0 পয়েন্ট ইন্টারাপশন ইউজ করা হয়। এই দুটি ইন্টারাপশন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন আর একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স ইন্টারাপশন। আসেন এখন টেকনিক্যাল পার্ট অফ সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের টেকনিক্যাল পার্ট গুলো কি আমরা একটু দেখি। যে টেকনিক্যাল পার্ট হচ্ছে একটা সার্কিট ব্রেকারে কি কি পার্ট থাকবে সেগুলো এখানে আলোচনা করা আছে, যেমন টাইপ অফ মিডিয়াম ফর আর্ক এক্সটেনশন। বিকজ আমরা দেখছি সার্কিট ব্রেকারের যে ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার, সেখানে দেখবেন যে আমরা প্রায় অনেকগুলো সার্কিট ব্রেকার নিয়েছি। তো এই সার্কিট ব্রেকার গুলো আসলে মানে মানে এগুলো নামকরণ করা হয়েছে আসলে অ্যাকচুয়ালি আর্কের মিডিয়ামের উপর ডিপেন্ড করে। যেমন আমরা যেমন বলছিলাম যে সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার, এখানে আসলে এই সার্কিট ব্রেকার নাম সালফার হেক্সাফ্লোরাইড হওয়ার কারণ হচ্ছে এখানে আর্ক হিসেবে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসটা ইউজ করা হয়েছে। তো এই কথাই বলছি এখানে যে টাইপ অফ মিডিয়াম ফর আর্ক এক্সটেনশন, যে আর্ক এক্সটেনশনের জন্য টাইপ মিডিয়াম হয়, বিভিন্ন টাইপের মিডিয়াম হয়। রেটেড ভোল্টেজ লেখা থাকে, তারপর হচ্ছে রেটেড ব্রেকিং কারেন্ট লেখা থাকে। আদার ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝানো হয়েছে টিআরবি মানে হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, স্ট্রাইকিং ভোল্টেজ এন্ড হচ্ছে মেকিং কারেন্ট। টাইপ অফ কনস্ট্রাকশনের কথা বলা হয়েছে ইনডোর আউটডোর। তারপর টাইপ অফ অপারেশন মেকানিজমের কথা বলা আছে যে স্প্রিং ওপেন, স্প্রিং ক্লোজ মেকানিজমস। তারপর হচ্ছে মানে কিভাবে অপারেটিং মেকানিজম কেমন, তার টাইপ অফ মেকানিজমের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে টোটাল ব্রেকিং টাইম। টোটাল ব্রেকিং টাইম হচ্ছে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে বা দুইটা সমষ্টি হচ্ছে আসলে টোটাল ব্রেকিং টাইম। সেটা কি রিলে প্লাস সার্কিট ব্রেকার টাইম, মানে কি রিলে এবং সার্কিট ব্রেকার, যেটা অলমোস্ট আমরা একটা ট্রিপ সার্কিটে আলোচনা করে আসছি যে একটা রিলের সাথে কিন্তু একটা সার্কিট ব্রেকার অতপ্রতভাবে জড়িত। সেই জিনিসটা এখানে আসলে বোঝানো হয়েছে যে টেকনিক্যাল পার্টের ক্ষেত্রে এই জিনিসটা বোঝানো হয়েছে। আবার কি বোঝানো হয়েছে যে আরেকটা পার্ট আছে হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা বোঝানো হয়েছে স্ট্রাকচারটা কেমন হয়, একটা হচ্ছে লাইফ ট্যাঙ্ক টাইপ হয়, একটা হচ্ছে ডেড ট্যাঙ্ক টাইপ হয়। দুই টাইপের হয়, একটা হচ্ছে লাইফ ট্যাঙ্ক টাইপ আর একটা হচ্ছে ডেড ট্যাঙ্ক টাইপ হয়ে থাকে। এই ছিল হচ্ছে আপনাদের টেকনিক্যাল পার্ট অফ সার্কিট ব্রেকার। টেকনিক্যাল পার্ট অফ সার্কিট ব্রেকারে এই পার্টগুলো আপনাদের সার্কিট ব্রেকারে থাকে। এই জিনিসগুলো সার্কিট ব্রেকারের টেকনিক্যাল পার্ট, অর্থাৎ এগুলো নিয়ে একটা সার্কিট ব্রেকারে এই জিনিসগুলো ইজিলি বা এই জিনিসগুলো ইনক্লুড করা থাকে সার্কিট ব্রেকারে। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখেন যে ব্রেকিং কারেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা এখানে আলোচনা করবো এখন যে ব্রেকিং কারেন্ট। ব্রেকিং কারেন্টটা কি এবং এটা আমাদের ম্যাথ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ নিয়ে আলোচনা করবো, সেখানে ব্রেকিং কারেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ব্রেকিং কারেন্ট লাগবে। দেখেন এখানে কি বলছে, the RMS value of current, কারেন্টের RMS ভ্যালু at the time of opening the contact of circuit breaker, মানে কি ডিউরিং ফল্ট কন্ডিশন, মানে কি ফল্ট কন্ডিশনের সিচুয়েশন অবস্থায় যখন কি হবে কন্টাক্টটা ওপেন হবে সেই টাইমে যে কারেন্টটা হবে তার RMS ভ্যালুটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। কি বলছে যে ডিউরিং ফল্ট কারেন্ট মানে ফল্ট কারেন্ট অবস্থায় ওপেনিং অফ দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকারের ওপেনিং অবস্থায় এট দ্য টাইম, মানে যে সময়ে সার্কিট ব্রেকারটা ওপেন হবে সেই সময় যে কারেন্টটা হবে তার আরএমএস ভ্যালুটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। আমরা জানি সার্কিট ব্রেকারের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ব্রেকিং কারেন্ট আর একটা হচ্ছে মেকিং একটা হচ্ছে
ফিক্সড কন্টাক্ট আর একটা হচ্ছে মুভিং কন্টাক্ট। একটা সার্কিট ব্রেকারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে মুভিং। তো যখন ফিক্সড অর্থাৎ মুভিং সাধারণত অবস্থায় আমরা জানি যে এরা মানে ক্লোজ অবস্থায় থাকে, সার্কিট ব্রেকার ক্লোজ অবস্থায় থাকে। যখন ফলটা হয় তখন কি হবে যে মানে মুভিং পার্টটুকু যেটা সেটা ক্লোজ থাকা অবস্থায় সেটা কি হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাপার্ট হওয়া শুরু করবে, আলাদা হতে শুরু করবে। এই সময়টায় যে কারেন্টটা পাওয়া যাবে সেই কারেন্টটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। এই সময় যে কারেন্টটা পাওয়া যাবে সেই কারেন্টটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। তো এই ব্রেকিং কারেন্টটাকে এক্সপ্রেশন করা হয় হচ্ছে কিলো এম্পিয়ারে। কিলো এম্পিয়ারে এই ব্রেকিং কারেন্টটাকে এক্সপ্রেশন করা হয়। আমি যদি শর্টকাট করে আরেকটু বলি যে ফল্ট কারেন্ট ডিউরিং ট্রানজিয়েন্ট পিরিয়ড, মানে কি ফল্ট ট্রানজিয়েন্ট পিরিয়ডে, ট্রানজিয়েন্ট মানে বলতে বোঝাচ্ছে হচ্ছে একদম তাৎক্ষণিক মুহূর্ত, ইনস্ট্যান্ট পিরিয়ড বা ইনস্ট্যান্ট টাইম, সেই সময় যে ফল্ট কারেন্ট সেই ফল্ট কারেন্টটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। অর্থাৎ আপনাকে যদি বলি যে একদম ইনিশিয়ালি একদম একদম শুরুর ক্ষেত্রে যে ফল্ট কারেন্টটা হবে, যে কারেন্টটা ফল্টের ক্ষেত্রে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। অথবা আপনি বাংলা ভাষায় যদি আপনাদেরকে বলি যে ব্রেক অবস্থায় যে কারেন্ট সেটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। এখন দ্য আরএমএস ব্রেকিং কারেন্ট অর্থাৎ আমরা যদি বলি যে সিমেট্রিক্যাল। এখন স্যার জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে শর্ট সার্কিটের সময় এটা হচ্ছে মানে শর্ট সার্কিট যে মানে ঘটনাটা ঘটতে যাচ্ছে এই টাইমে হাই ভোল্টেজের কারণে যে শর্টটা হয়ে ভোল্টেজ হাই হলো, এইটার ক্ষেত্রে কি এটা হ্যাঁ মানে মানে আরএমএস? হ্যাঁ এটাই তো, মানে আপনার সার্কিট ব্রেকার তো এটাই তো বলছে যে আরএমএস ভ্যালু অফ কারেন্ট এট দ্য টাইম অফ ওপেনিং দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকার ডিউরিং ফল্ট কন্ডিশন। হ্যাঁ, তার মানে আপনার হাই ভোল্টেজের কারণে হোক অথবা ওভারলোডের কারণে হোক অথবা শর্ট সার্কিটের কারণে হোক, যে কারণেই হোক আপনার যদি ফলটা হয়, তো ফলটা হওয়ার পর যেহেতু সার্কিট ব্রেকারের দুটো পার্ট, একটা হচ্ছে মুভিং পার্ট আর একটা হচ্ছে ফিক্সড পার্ট। তো মুভিং পার্টটা যেই মুহূর্তে শুরু হবে অর্থাৎ সে যে আলাদা হতে শুরু করবে সেই সময় যে কারেন্টটা, সেই কারেন্টটার মানে যে আরএমএস ভ্যালু, সেই আরএমএস ভ্যালুটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। যদি আপনি সহজ ভাষা আপনাকে বলি ব্রেকিং একদম কারেন্ট, यस। আর এটা প্রকাশ করা হয় কিলো এম্পিয়ারে। কে যেহেতু হাই কিলো কারেন্ট, এম্পিয়ার। যেহেতু বুঝতেই পারতেছেন যেহেতু প্রচুর কারেন্ট, মানে অনেক কারেন্ট, যেহেতু আমরা জানি যখন শর্ট সার্কিট হয় তখন হিউজ কারেন্ট হয়, তো এই জন্য আসলে এই কারেন্টটাকে রেটিং করা হয় কিলো হিউজ এম্পিয়ার। কারেন্ট হয়, এই জন্য আসলে কিলো এম্পিয়ার এটাকে এক্সপ্রেস করা হয়েছে। স্যার জি এটা আমি যদি একটু বাংলায় বলি স্যার, যে কোনো সার্কিটে কারেন্ট প্রবাহের সময় হ্যাঁ এর হাই ভোল্টেজ হোক বা অন্য কোনো কারণে যদি সার্কিটটা ফল্ট হয় হ্যাঁ তাকেই ব্রেকিং কারেন্ট বলে। হ্যাঁ থ্যাংক ইউ। শুরুতে যে ফল্টটা হয় তাকেই ব্রেকিং কারেন্ট বলে। হ্যাঁ শুরুতে যে ফল্টের ফলে যে কারেন্টটা হয় यस। সেটাকে বলা হয় হচ্ছে আপনার ব্রেকিং কারেন্ট। আপনারা যদি পরীক্ষায় আসে তাহলে ব্রেকিং কারেন্ট এই সংজ্ঞাটা তো দিবেন, আবার সাথে নিচে যে সংজ্ঞাটা আছে একদম শর্টকাট একটা সংজ্ঞা আছে দেখেন, দ্য ফল্ট কারেন্ট ডিউরিং ট্রানজিয়েন্ট পিরিয়ড, এটাই ইউজ করবেন। এটাও আপনারা লেখার একটু চেষ্টা করবেন। জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে দ্য আরএমএস ব্রেকিং কারেন্ট সিমেট্রিক্যাল। এখন আরএমএস ব্রেকিং কারেন্ট এখানে হচ্ছে আইআরএমএস ইকুয়াল টু হচ্ছে আইএসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2। এটা কোথা থেকে পাইছি এটা বলতে পারবেন? আমরা কি জানি ম্যাক্সিমাম ভ্যালুকে যদি √2 দ্বারা ভাগ করি তাহলে কি আমরা আইআরএমএস পাই? স্যার ম্যাক্সিমাম ওই যে ম্যাক্সিমাম কারেন্ট ছিল ওইটা থেকে পাই। হ্যাঁ মানে আমরা যেমন আপনারা ইয়াতে পড়ে আসছেন যে ম্যাক্সিমাম এসি সার্কিটে 1 2 তে অথবা 2 1 আপনার এসি সার্কিট পড়ে আসছিলেন না? মিনিমাম কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট, হ্যাঁ মিনিমাম ম্যাক্সিমাম কারেন্ট। তো এই ম্যাক্সিমামকে যদি আপনি √2 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আপনি সেখানে আরএমএস ভ্যালু পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনাদের সেই আরএমএস ব্রেকিং কারেন্টের সূত্র। এই সূত্র অবশ্যই মুখস্থ করবেন। আমার সাথে সাথে মনে রাখেন যে আইআরএমএস ইকুয়াল টু হচ্ছে আইএসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2, আইএসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2। এটা যদি আপনারা মনে রাখেন পরীক্ষা আশা করি আপনাদের সহজ হবে, আর বাসায় পড়তে হবে না, অথবা পিডিএফটা না দেখলেও পরীক্ষা আসলেও আপনারা যে ব্রেকিং কারেন্টের সূত্র কি আইআরএমএস ইকুয়াল টু হচ্ছে আইএসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2। এখন এটা তো সিমেট্রিক্যাল, আর অ্যাসিমেট্রিক্যালের ক্ষেত্রে কি হবে, ডিসিটাও অ্যাড হবে, অ্যাসিমেট্রিক্যালি ডিসিটাও অ্যাড হবে। সেটা সূত্রটা কি যে √ISC ডিভাইডেড বাই √2 টোটালটার হোল স্কয়ার প্লাস হচ্ছে আইডিসি হোল স্কয়ার। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি। আমরা এখানে আসলে সিমেট্রিক্যালি ইকুইপমেন্টটা নিয়ে আলোচনা করব। সিমেট্রিক্যালি যে সূত্রটা সেই সূত্রটা নিয়ে আমরা এখানে সবচেয়ে বেশি ব্রিফলি আলোচনা করব যে আইআরএমএস ইকুয়াল টু হচ্ছে আইএসসি হোল স্কয়ার ডিভাইডেড বাই। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মেকিং কারেন্ট।
মেকিং কারেন্ট। জি স্যার। মেকিং কারেন্টটা কি? দ্য পিক ভ্যালু অফ ফল্ট কারেন্ট ইজ কল্ড মেকিং কারেন্ট। দেখেন ব্রেকিং কারেন্টটা কি? যেই মুহূর্তে ফল্টটা হলো সেই মুহূর্তের কারেন্টটাকে বলা হচ্ছে ব্রেকিং কারেন্ট। আর মেকিং কারেন্টটা কি? ফল্ট কারেন্টের যে পিক পাবো, ফল্ট কারেন্টের যে পিক পাবো সেই পিক ভ্যালুটাকেই বলা হয় হচ্ছে আসলে মেকিং কারেন্ট। ইজ কল্ড মেকিং কারেন্ট। মেকিং আচ্ছা কারেন্ট। আচ্ছা, তার মানে হাই যেটা হলো, কতটুকু কারেন্ট পিক পাবো ভ্যালুটা, সেটাকে পিক ভ্যালুটাকেই বলা হয়েছে আসলে ফল্ট কারেন্ট। ইজ কল্ড মেকিং কারেন্ট। মেকিং। এখন মেকিং কারেন্টের মেকিং সূত্রটা কি? কারেন্ট। আপনি মেকিং কারেন্ট কিভাবে বের করবেন? যেহেতু আমরা জানি একটা সার্কিট, এগুলো কিন্তু সার্কিট ব্রেকারের একটা পার্ট, অর্থাৎ আপনি যখন একটা সার্কিট ব্রেকার ডিজাইন করবেন তখন কিন্তু এই জিনিসগুলোকে আপনাকে মানে মাথায় রাখতে হবে এবং এগুলো ডিজাইনের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। অর্থাৎ আপনি যখন একটা সার্কিট ব্রেকার ডিজাইন করবেন তখন এই ব্রেকিং কারেন্ট, মেকিং কারেন্ট এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। তো দেখেন এখন হচ্ছে কিভাবে আপনি মেকিং কারেন্ট বের করবেন। দেখেন রেটেড শর্ট সার্কিট মেকিং কারেন্ট, এটা আপনি বের করতে পারবেন 1.18 ইনটু √2 ইনটু সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। দেখেন সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট অর্থাৎ 1.1 ইনটু √2 ইনটু সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আপনি কি পেয়ে যাবেন? মেকিং কারেন্ট, শর্ট সার্কিট মেকিং কারেন্ট। আইএসি ইজ, হ্যাঁ, অর্থাৎ শর্টকাট হচ্ছে আপনার যদি শর্টকাটে মনে রাখেন তার মানে কি 2.55 ইনটু সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। এখন আমরা তো আবার কিছুক্ষণ আগে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টের সূত্র তো শিখে আসছি, সেটা কি? আইএসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2। জি জি, আমরা সেটা বলেছি। হ্যাঁ এখানে জি জি, সূত্র, স্যার এটা তো আইএসি, এখানে স্যার সূত্রের মধ্যে এই একটু যে ভুল আছে, স্যার সূত্রের মধ্যে আরেকটা স্কয়ার নেই। কথা স্যার, বলেন। স্যার এই যে 2.55 ইনটু আই এসি স্কয়ার হবে না স্যার? হ্যাঁ এই যে সেটাই বলতেছি, এখানে একটু ভুল আছে, মানে এখানে একটু ওই যে আনফরচুনেটলি এখানে স্কয়ারটা আচ্ছা, হয় না আর কি। জি স্যার। তো 2.55 ইনটু, স্যার এটা আইএসি কি হোল স্কয়ার হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে আমরা যে নাকি নাহলে আই, উপরে আমরা উপরে উপরে সূত্র দেখো, শিখে উপরে আসছি না, উপরে আমরা তো একটা সূত্র শিখে আসছি ব্রেকিং কারেন্টের, হ্যাঁ সিমেট্রিক্যাল একটা সূত্র শিখে আসছি না, সেখানে দেখেন খেয়াল করে দেখেন যে আইএসসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2। শুধু ওইটার সাথে তো 2.55 গুণ হবে তাতে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি মেকিং কারেন্ট বের করতে হ্যাঁ। চান তার মানে 2.55 এর সাথে আপনি ব্রেকিং কারেন্টটা গুণ করে দিবেন। তো ব্রেকিং কারেন্ট আপনি কিভাবে বের করবেন? সেটা হচ্ছে আইএসসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2। ইয়েস। এখন দেখেন সিন্স দ্য মেকিং কারেন্ট, স্যার জি বলেন। স্যার 2.55 পেলাম হলে 2.55 পেলাম হলে 1.8 গুণ √2 দিয়ে √2, হ্যাঁ √2 দিয়ে গুণ করে পাইছেন। স্যার 1.8 এটা দ্বারা কি বোঝাচ্ছে স্যার? এটা তো সূত্র, এখানে এটা সূত্র, এটা হচ্ছে আইডিয়ালি একটা সূত্র এখানে বসানো হয়েছে, এটা ক্যালকুলেশন করে একটা সূত্র বের করা হয়েছে আইডিয়ালি, যে 2.55 ইনটু হচ্ছে সিমেট্রিক্যালি ব্রেকিং কারেন্ট। এটা ল, মানে আপনি যদি একটা সার্কিট ব্রেকার যদি ডিজাইন করেন, আপনি এই সূত্রগুলো যদি আপনার মনে থাকে যে ব্রেকিং কারেন্ট কিভাবে বের করতে হয়, অর্থাৎ আপনি যদি আইএসসি আপনার কাছে থাকে আপনি সেটাকে √2 দিয়ে ভাগ করলে আপনি ব্রেকিং কারেন্ট পেয়ে যাবেন। আইএসসি তো আপনি ইজিলি পাবেন, একটা এসি কারেন্ট তো আপনি নরমালি পেয়ে যাবেন আপনার কাছে যদি এসি কারেন্ট দেওয়া থাকে, তো আপনি এরপরে সেখান থেকে যদি ব্রেকিং কারেন্ট পেয়ে যান না স্যার, তাহলে হচ্ছে আপনার, হ্যাঁ স্যার আমি মনে করছি স্যার, স্যার যেমন ওই যে 0.8 হলো যে কি পাওয়ার ফ্যাক্টর ধরা হয়, আমি মনে আচ্ছা করছি আচ্ছা, স্যার বুঝতে পারছি, এরকম এখানে হ্যাঁ একটা বুঝতে কিছু পারছি ধরা হয়। না পাওয়ার ফ্যাক্টর তো আসলে 1.8 হয় না, ধরা পাওয়ার হয়েছে ফ্যাক্টর কিনা সর্বোচ্চ হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, এই যে একটা কোশ্চেন বলছেন আপনি পাওয়ার ফ্যাক্টর 1 কত হয়, হয়? 1 হয় 1, তাই না? স্যার, সর্বোচ্চ 1 হয়, তবে হ্যাঁ সর্বোচ্চ 1, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্যার 9 0.9 হ্যাঁ ধরে করা 0.9, হয়। 0.8 মানে 0.85 অথবা 0.9 থাকে আর কি। আর যেহেতু আমাদের দেশে 1 তো কোথাও না, 1 সব জায়গায় পসিবল না আসলে, তো 0.99 এরকম থাকে আর কি, জি স্যার, 1 0.98। করতে হলে অনেক অনেক হ্যাঁ কিছু অনেক খরচ আমাদেরকে অনেক ইয়ে বাড়াতে করতে হবে, হবে। তারের সাইজ বাড়াতে হবে স্যার, ট্রান্সফরমার এগুলো অনেকই করতে হবে স্যার, এর হ্যাঁ জন্য আবার লস 1 করা কমাতে হবে, মেন সম্ভব কথা না। হচ্ছে আমাদের লস লস কমাতে হবে। কমাতে হবে। আর পারফেক্ট যদি আপনি ইমপ্রুভ করতে চান তাহলে তো সেক্ষেত্রে ক্যাপাসিটর খুব ভালোভাবে ইউজ করতে হবে। আর ক্যাপাসিটর তো বুঝতেই পারতেছেন যেহেতু ক্যাপাসিটরের অনেকটা এখনো ওইরকম, তারপর যতটুকু আছে এটাই। ভালো একটা কোশ্চেন করছেন যে 1.8, আপনার ক্ষেত্রে অনেকে এরকম কনফিউজড হবে আর কি, ভাববে যে এটা 1.8 মানে পারফেক্ট, কিন্তু পারফেক্ট 1.8 হয় না, পারফেক্ট হচ্ছে না স্যার, এটাই এই 0.9, জন্যই প্রশ্ন। 0.8 এটাই হয় আর কি। ঠিক আছে, জি স্যার। তাহলে রেটেড শর্ট সার্কিট মেকিং কারেন্ট আপনি কিভাবে বের করতে পারবেন? 2.55 এর সাথে আপনি যদি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট গুণ করেন তাহলে আপনি মেকিং কারেন্টটা পেয়ে যাবেন। পেয়ে যাবো। জি স্যার। সিন্স এখন এখানে ওই নিচে আবার একই কোশ্চেন লিখছে যে সিন্স মেকিং কারেন্ট ইকুয়াল টু 2.55 ইনটু ব্রেকিং কারেন্ট। এখন এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা লিখছে, খেয়াল করে দেখেন, মেকিং কারেন্ট হ্যাজ হায়ার দেন দ্য ভ্যালু ব্রেকিং কারেন্ট।
ব্রেকিং কারেন্ট। অর্থাৎ মেকিং কারেন্ট অবশ্যই বড় হতে হবে বেকার মানে দেন ব্রেকিং কারেন্ট থেকে। নরমালি আপনি এই জিনিসটা দেখেও বুঝতে পারতেছেন, তাই না? দেখেন আপনি ব্রেকিং কারেন্ট যা পাবেন তার সাথে কি হবে 2.55 গুণ করবেন। জি স্যার। তার মানে আপনি যদি কোথাও কোনো কাজ করতে যান সেখানে যদি আপনি দেখেন ব্রেকিং কারেন্ট কমে গেছে, ব্রেকিং কারেন্ট বেশি হয়ে গেছে, তার মানে ওখানে কি একটা প্রবলেম আছে, জি স্যার। তাই না? কারণ আমরা আমাদের জানার কথা কি সবসময় স্যার আমার চিন্তা করতে হবে মেকিং কারেন্টটা আমার বড় হতে হবে। বড় হতে হবে। ধরেন আপনি ডিজাইনার, আপনি একজন ডিজাইনার, এখন আপনাকে একটু খাটানোর জন্য ওনারা কি করলো একটা জিনিস করে দিল যে মেকিং কারেন্টটা কম করে দিল, ব্রেকিং কারেন্টটা বেশি হয়ে গেল। এখন আপনি যদি একটু মানে জিনিসটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি ধরতে পারবেন যে মেকিং কারেন্ট কখনোই ব্রেকিং কারেন্ট থেকে কম হওয়ার প্রশ্নই আসে না। হয়তো ম্যাথমেটিক্যালি অনেক ক্ষেত্রে আমরা যখন ম্যাথ করি হয়তো বা তখন এটা কম হইতে পারে, বেশি হতে পারে, সেটা অনুযায়ী। বাট আমরা যদি প্র্যাকটিক্যালি কাজ করতে চাই সেখানে যখন আমাকে ডিজাইন করতে বলবে সেক্ষেত্রে কিন্তু মানে একদম মানে মেকিং কারেন্ট কিন্তু কম হওয়া যাবেই না কোনোভাবে, কারণ এটা সূত্রই বলে দিচ্ছে যে 2.55 ইনটু ব্রেকিং কারেন্ট। জি স্যার। ওকে, এই পর্যন্ত হচ্ছে আপনাদের আজকের ক্লাস ছিল আর কি। আমার সাথে আপনাদের আজকের এই পর্যন্ত ক্লাস ছিল, টপিকস এই পর্যন্ত। কালকে ইনশাআল্লাহ আমরা ব্রেকিং ক্যাপাসিটি পড়বো, তারপর হচ্ছে মেকিং ক্যাপাসিটি পড়ে আমরা ম্যাথ করব, আরো কিছু এক্সাম্পল আমরা দেখব, এগুলো আমরা কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন যে কাজটা আপনারা করব, যারা আমার সাথে এখানে জয়েন আছেন, যে কাজটা করব সেটা হচ্ছে এই লেকচার থেকে আপনারা কি বুঝছেন, অর্থাৎ ওভারঅল। আপনারা তো আমার আগের তো ছিলেন, তাই না? প্রথম পিডিএফও আপনারা ছিলেন, আমি মানে ছিলেন মডেল 2 স্যার আমি এই পরের থেকে ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, যারা আগের মডিউলে জয়েন করছেন আমাকে বলেন আগের মডিউল থেকে কোথায় কি সমস্যা আছে, কোথায় আপনি ক্লিয়ার না আমাকে বলেন। স্যার বলেন। মানে যতদূর শুনেছি আগেরটা তো ক্লিয়ার, আমি হয়তো লাস্টের দিকে ছিলাম অ্যাটেন্ড করছি, আর এটাতে আমি ফুল। তো যতদূর বুঝছি তাতে করে ভালো লাগছে। আর রিভাইজ দিতে গেলে কোশ্চেন আসতে পারে যে স্যার এখান থেকে বুঝিনি, তখন আমি কিছু কমেন্ট করে রাখবো। আচ্ছা, এছাড়া এখন আর স্যার যেভাবে ক্লিয়ারলি বোঝালেন তাতে করে আর সুইচ গিয়ার রিলেটেড ইনশাআল্লাহ মোটামুটি একটা ধারণা ছিল স্যার আগেও, আর আমি যে জবটা করছি স্যার এই রিলেটেডই, এজন্য স্যার আমার বেশি সমস্যা হবে না স্যার। আচ্ছা আচ্ছা, যাক না ভালো, তাহলে তো ভালোই হলো। জি স্যার। বলেন, আর আর কারো কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে বলতে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আজকে স্যার আর সাব স্টেশন যখন আমাদের পড়াবেন স্যার, সাব স্টেশন কি আমাদের সিলেবাসে আছে? সাব স্টেশন না, এই সাবস্টেশন অর্থাৎ সাবস্টেশন ডিজাইন বলেন অথবা সাবস্টেশন সম্পর্কে ডিসকাস আলোচনা এখানে নাই, আপনাদের পাওয়ার সিস্টেম প্রোডাকশনে এখানে নাই। এটা হচ্ছে আর কি। তারপর আপনারা শুধু বাসাবাড়ির মানে এরিয়া, হ্যাঁ মানে এখানে অ্যাকচুয়ালি আসলে সুইচ গিয়ার এই জিনিস, অর্থাৎ সুইচ গিয়ারে যে ইকুইপমেন্ট গুলো আছে, সুইচ গিয়ারে যে ইকুইপমেন্ট গুলো অর্থাৎ ফিউজিং, তারপর হচ্ছে অর্থাৎ সিটি পিটি, তারপর হচ্ছে অর্থাৎ আরো যে পার্ট গুলো আছে অর্থাৎ কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে আপনার আরো যে পার্ট গুলো আছে, এই পার্ট গুলো নিয়ে আসলে এই পুরো পাওয়ার সিস্টেম পড়ে, রিলে, তারপর হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে। বাট সাবস্টেশন ডিজাইন বা সাবস্টেশন সম্পর্কে ওভারভিউ আসলে সাবস্টেশন ডিজাইন না স্যার, সাবস্টেশনের ইকুইপমেন্ট গুলো নিয়ে আলোচনা করলে আরো সবারই উপকার হতো স্যার। আমি মনে করি এখন আইসোলেটর, বাসবার, তারপরে ট্রান্সফরমার, এখন আসেন, হ্যাঁ আপনার কথাতেই আমি আসি। দেখেন বাসবার কিন্তু আমরা পাওয়ার অর্থাৎ পাওয়ার সিস্টেম 1 আপনি বাসবার সম্পর্কে পড়ে আসার কথা ছিল। আমার কথা বুঝতে পারছেন? ডিপ্লোমা লাইফে স্যার সুইচ গিয়ার বইতে আমরা সব স্যার এই মানে সবাই একসাথে পড়ছি, বুঝতে পারছি মানে আচ্ছা সুইচ গিয়ারেই আপনাদের পার্ট ছিল। আচ্ছা ঠিক আছে, এখন মেইন কথা হচ্ছে বিএসসি তে যে কাজটা হয় আর কি,
বিএসসি তে যে লেভেলটা হয় সেগুলো হচ্ছে জি স্যার যেমন পাওয়ার সিস্টেম, আপনি যদি পাওয়ার সিস্টেম 1 পড়েন, আপনারা পড়ে আসছেন পাওয়ার সিস্টেম 1, পাওয়ার সিস্টেম 1 এ কিন্তু অলমোস্ট আপনাদের জি আমি বাস বা পড়ছি স্যার, তারপর বারবার হচ্ছে পড়ছি স্যার। এগুলো পড়ায় আসছেন পার ইউনিট এগুলো পড়ে আসার কথা। তারপর হচ্ছে সেখানে জি কিন্তু স্যার পড়ছি। আপনাদের বিভিন্ন অর্থাৎ ওই আরো কিছু কিন্তু ওখানে আলোচনা পড়ানোর কথা। সুইচ গিয়ারে হচ্ছে আসলে এখানে জি স্যার। পড়ানো হচ্ছে মেন কথা, আসলে এখানে অ্যাকচুয়ালি আসলে মেন কথা বলতে এখানে সুইচ গিয়ারের যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো নিয়ে এখানে কিছু ইকুয়েশন আছে, কিছু ম্যাথ আছে, এগুলো নিয়ে সুইচিং আসলে ইকুইপমেন্ট actually স্যার, আলাদা। সুইচিং ইকুইপমেন্ট। সুইচ গিয়ার এখানে স্যার সুইচিং ইকুইপমেন্ট যেগুলো বলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলো নিয়ে আর কি এখানে আলোচনা। জি স্যার। বলেন আর কোনো কোশ্চেন? স্যার আমি মেকিং কারেন্ট, বেকিং কারেন্ট এবং আমি যেখান থেকে স্যার জয়েন দিতে পারছি, আপনি মানে জয়েন দিছি তখন থেকে স্যার আমি ভালোই বুঝছি, আপনার কথা বুঝছি এবং যেটুকু বুঝাইছেন ইনশাআল্লাহ স্যার আমি এটুকু বুঝতে পারছি। কারণ যখন একটা লাইন চালু হয়, লাইন চালু হওয়ার সময় মানে কোনো ভোল্টেজের ওভারলোডের কারণে যদি কোনো ফল্ট হয় তখন ওটাকে স্যার বেকিং কারেন্ট বলে। আর ওইটার যে পিকটা হয় তখন হলো মেকিং কারেন্ট বলে। হ্যাঁ এর একটা সূত্র আছে স্যার, আর এর ইউ আছে স্যার, মানে আরএমএস ভ্যালু আছে। হ্যাঁ আরএমএস ভ্যালুর সাথে 2.55 গুণ করলে এটা স্যার মেকিং কারেন্ট পাওয়া যাবে। এটুকু স্যার আমি ভালো বুঝছি, কারণ আমি পরে জয়েন দিচ্ছি তো স্যার, আমার নেটের সমস্যা ছিল এই জন্য। আচ্ছা ঠিক আছে, স্যার বললাম। জি বলেন। স্যার হ্যাঁ। প্রথমে যে সুইচ গিয়ারের পরে যে কন্ট্রোল গিয়ারটা আছে এখানে হ্যাঁ। কনসুমেন্ট ডিভাইস এটা বলতে কি বুঝাইছে স্যার? লাস্ট টাইম একটু ছিলাম না তো। কন্ট্রোল গিয়ার আর হচ্ছে সুইচ গিয়ার। সুইচ গিয়ারের জি নিচে যে স্যার। কন্ট্রোল হ্যাঁ গিয়ার, কন্ট্রোল গিয়ার, দেখেন সুইচ গিয়ার সুইচিং কন্ট্রোল এন্ড গিয়ার কিন্তু কন্ট্রোলিং পাওয়ার দুইটা কনসুমিং কিন্তু ডিভাইসটা। দুইটাই কিন্তু সেম জি স্যার জিনিস। সুইচ গিয়ার এবং কন্ট্রোল গিয়ার দুইটাই স্যার সেম। ওই শীটটা একটু ওপেন করব? স্যার একটু শীটটা ওপেন করে এই ডিসকাসটা করলে একটু আর একটু সুবিধা হতো জি স্যার। স্যার, আমরা দেখি নাই তো এজন্য স্যার অসুবিধা হয়ে গেছে। শীটটা শেয়ার করে। এখন দেখছেন আমার শীট দেখছেন? জি স্যার দেখছি। হ্যাঁ জি 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 স্যার জি। জি স্যার এই যে এখানে আচ্ছা, এইটাই এটা কি সুইচ গিয়ার আলোচনা করবেন নাকি কন্ট্রোল গিয়ার? কন্ট্রোল গিয়ারটা স্যার। আচ্ছা দেখেন এটা কি বলছে, ইট ইজ ইউজড ফর সুইচিং এন্ড কন্ট্রোলিং পাওয়ার কনজিউমার ডিভাইস। যারা পাওয়ার কনজিউম করে, পাওয়ার কনজিউমার ডিভাইসের ক্ষেত্রে সুইচিং এবং কন্ট্রোলিং করা হচ্ছে কন্ট্রোল গিয়ার। আমি বলছিলাম হচ্ছে কন্ট্রোল গিয়ারটা ইউজ করা হয় হচ্ছে আমাদের যে বড় বড় যে ফ্যাক্টরি গুলো আছে, আমাদের যে বড় বড় যে গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য যে বড় বড় যারা প্রচুর আসলে পাওয়ার কনজিউম করে, দেখবেন আপনারা অনেক সময় দেখবেন যে আমরা যেমন অর্থাৎ ডিস্ট্রিবিউশন লাইনে যখন দেখবেন যে ফিডার হ্যাঁ থেকে মানে কিন্তু ডিরেক্টলি, জেনারেটর ইউজ করে তারা। হ্যাঁ ফেডার আমরা দেখবেন, আপনারা দেখবেন ফেডার থেকে কিন্তু আমরা ডিরেক্টলি কিছু কিছু মানে বড় বড় কোম্পানি আছে ফেডার থেকে কিন্তু ডিরেক্টলি পাওয়ার নিয়ে যায় তাদের কোম্পানিতে, তাদের ইয়ে দিয়ে ট্রান্সফরমার দিয়ে জি স্যার। তারাই আসলে হচ্ছে Yes, কন্ট্রোল গিয়ার yes. ইউজ করে, তারাই হচ্ছে আসলে কন্ট্রোল গিয়ার। হ্যাঁ। আর সুইচ গিয়ারটা ইউজ সরাসরি করে হচ্ছে স্যার ডিস্ট্রিবিউশন। স্যার আমার কথাটা শেষ করতে দেন। সুইচ গিয়ারটা ইউজ করা হচ্ছে আমাদের যে জেনারেশন সেক্টর গুলোতে যে গ্রিড সাবস্টেশন গুলো আছে, আমাদের যে ট্রান্সমিশন যে অর্থাৎ যে সাবস্টেশন গুলো আছে সেই সাবস্টেশন গুলোতে সুইচ গিয়ারটা ইউজ করা হয়। আর কন্ট্রোল গিয়ারটা ইউজ করা হয় হচ্ছে যারা পাওয়ার কনজিউম করে, অর্থাৎ এই যারা জেনারেশন করলো, যারা তো জেনারেশন এক গ্রুপ তো জেনারেশন করলো তারা ইউজ করে সুইচ গিয়ার, আর যারা কনজিউম করবে তারা ইউজ করে হচ্ছে আসলে কন্ট্রোল গিয়ার। ওই কন্ট্রোল গিয়ারের ভিতরে আসলে অ্যাকচুয়ালি এরকম এই জিনিসগুলোই থাকে, ফিউজ, সার্কিট ব্রেকার, আইসোলেটর, রিলে, কন্ট্রোল প্যানেল, লাইটিং অ্যারেস্টেটর, সিটি, পিটি, আরো আদার্স ইকুইপমেন্ট গুলো এই কন্ট্রোল গিয়ারের ভিতরেও থাকে। দুইটার কাজই সেম, দুইটাই সুইচিং করবে, কন্ট্রোলিং করবে, কিন্তু একটা ইউজ করা হয় হচ্ছে আপনার জেনারেশনের সেক্টর সাইডে, আরেকটা ইউজ করা হচ্ছে কনজিউমার সেক্টরে, যে খাবে মানে যে আসলে খরচ করবে সেই আসলে কন্ট্রোল গিয়ারটা ইউজ করে। আমার কথা কন্ট্রোল ক্লিয়ার? গিয়ারটা আমি একটু বলি স্যার হাই বাংলায়। ভোল্টেজ রিলেটেড জি স্যার। স্যার স্যার কন্ট্রোল গিয়ারটা আমি যদি একটু বাংলায় বলতাম। বুঝি নাই। কন্ট্রোল গিয়ারটা আমি একটু বলবো স্যার, যে হ্যাঁ এরকম বলেন আমি যেটা বলছি স্যার। বলেন। স্যার কন্ট্রোল সিস্টেমটা হলো স্যার মানে এরা সুইচিং করবে এবং ওই মানে মূল পাওয়ারটা স্যার সংরক্ষণ করে এর ভিতর মানে সুইচিং ব্যবস্থাও থাকবে এবং তারা ওই পাওয়ারটাকে এবং নিজস্ব কাজে লাগাবে, এটাকেই কন্ট্রোল গিয়ার বলে।
হ্যাঁ আমি এটুকু বুঝছি। মানে আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দিব, আপনারা যেটা বুঝবেন পরীক্ষায় সুন্দর নিজের ভাষায় যদি লিখেন আমি আপনাদেরকে মার্ক দিব। আপনারা নিজের ভাষায় যদি ঠিক আছে। সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারেন তাহলে আপনারা মার্ক পাবেন। আমার কথা হচ্ছে আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, এটা হচ্ছে আমার মেইন কথা যে আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আপনার মানে যদি বেসিক ক্লিয়ার এ- থাকে এটা স্যার যেমন এখানে বলছে স্যার ইট ইজ ইউজড ফর সুইচিং এন্ড কন্ট্রোলিং পাওয়ার কনজিউমিং ডিভাইস, মানে হ্যাঁ এখানে স্যার সুইচিং এবং কন্ট্রোলিং মানে দুইটাই করবে স্যার, হ্যাঁ মানে কন্ট্রোল গেট। হ্যাঁ সিমিলার টু দ্য সুইচ গিয়ার। আর কোনো কোশ্চেন না স্যার। আপনাদের? আবার আমার সময় 4 মিনিট আছে আর কি, 4 মিনিট পর অটো অফ হয়ে যাবে আর কি। স্যার তাহলে আজকের মতো এখানে, যেহেতু আমাদের লেকচারও শেষ। আচ্ছা জি স্যার। আর আমি এই স্যার ভিডিওটা আপনাদের স্যার আপলোড করে দেব। আর একটা স্যার আপনাকে দেখতে পারলাম না, এটা হলো স্যার আমি তো প্রথমেই বললাম যে স্যার দেখতে পারলে ভালো হতো। আচ্ছা আমাকে, আমি তো আসলে আপনাদের ইয়েতেই আছি আর কি,